আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সিভিল ডিপার্টমেন্ট। আমি দীর্ঘদিন যাবৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের বিভিন্নভাবে একাডেমিক সাবজেক্ট নিয়ে সাহায্য সহযোগিতা করে থাকি। তারই পরিপ্রেক্ষিতে পবিত্র মাহে রমজানের আজ 15 দিন চলে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং পবিত্র মাহে রমজানকে ঘিরে আরেকটি ক্লাসে চলে আসলাম ছাত্রদের রিকোয়েস্টে। ছাত্ররা আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিল, স্যার আমাদের উপবৃত্তি সম্পর্কে কিছু আপডেট দেন। এই উপবৃত্তির আপডেট নিয়ে আপনাদের কাছে চলে আসছি। এই উপবৃত্তির কয়েকটা সেমিস্টার বিভাজন হয়, সেটা যারা রানিং ছাত্র তারা আগে থেকেই জানেন। আমরা একটু দেখতে চাই কিভাবে উপবৃত্তির আপডেটে দেওয়া যায়। আসেন সবাই একটু হোয়াইট বোর্ডে খেয়াল করি। এখানে আমরা সেমিস্টার ভাগ করে লিখে রাখছি, একটু খেয়াল করেন। প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম পর্বের উপবৃত্তি আপডেট। সাথে এখন বর্তমানে যারা অষ্টম পর্বে বের হয়ে গেলেন, কিছুদিন আগে রেজাল্ট পাবলিশ হয়েছে আপনাদের, ওদেরও একটা উপবৃত্তি আছে এবং সাথে একটা বাস্তব প্রশিক্ষণের টাকা আছে। আমি চেষ্টা করব বাস্তব প্রশিক্ষণ টাকা নিয়েও কিছু কথা বলার জন্য আপনাদের জন্য। এখন প্রথমে আমি যে সাবজেক্টটা বা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো উপবৃত্তি আপডেট। এই উপবৃত্তির আপডেটটা নিয়ে প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম পর্বে যারা আছেন, আমি একটু সময় নিচ্ছি। তৃতীয়, পঞ্চম, সপ্তম এটা একটু পরে বলবো আমি। সবার আগে আমি বলবো প্রথম পর্বে যারা আছে, নতুন যারা ভর্তি হয়েছেন, এদের বিষয় নিয়ে। কারণ এরাই আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিল, স্যার আমাদের একটা আপডেট জানান। তো এখন আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন এবং জানেন, তারা সবাই জানেন আমি আসলে একটু ব্যস্ততার মাঝে সময় যায়, আমার বিভিন্ন কাজের সাথে জড়িত থাকি। এখন প্রথম পর্বে যারা আমাকে বারবার নক করতেছিলেন ইনবক্সে, তাদের উত্তরগুলা এককভাবে দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এর জন্য আমি ভাবলাম একটা ভিডিও যদি করে দেই বা একটা কন্টেন্ট যদি ক্রিয়েট করে দেই, তাহলে আমাদের নতুন ছাত্রছাত্রী যারা আছে ওদের অনেক উপকার হবে। এখন কিভাবে প্রথম যারা সেমিস্টার পড়েন জমা দিবেন, এইগুলো নিয়ে আমি কথা স্টার্ট করতেছি। এখন নতুন যারা আসছেন তারা বিভিন্ন জায়গা থেকে ফর্ম সংগ্রহ করেছেন, অনেকেই সংগ্রহ করেছেন, এবং যারা সংগ্রহ করেন নাই তারা ফর্মটা সংগ্রহ করবেন। কিভাবে করবেন সেটাই আমি বলতে চাচ্ছি। সংগ্রহ করার জন্য আমাদের প্রসেসটা হলো, আমাদের পলিটেকনিকের সামনে, আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে দেখবেন অনেকগুলো লাইব্রেরি আছে। যারা ঢাকা পলিটেকনিক স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বিশেষ করে ফোকাসটা দিলাম, লাইব্রেরিটা কোথায়, লোকেশনটা বললাম আর কি। যারা অন্যান্য পলিটেকনিক আছেন, সরকারি বেসরকারি সারা বাংলাদেশের, যারা আমার এই ভিডিওটা দেখবেন, তারাও বিভিন্ন প্রতিষ্ঠানের যেখান থেকে ফর্ম সংগ্রহ করা যায়, আপনাদের যে একাডেমিক সাবজেক্ট যেখানে পড়াশোনা করেন বিভিন্ন পলিটেকনিক্যালে, ওইখানে একাডেমিক সাবজেক্টের সাথেই আপনাদের দেখবেন বিভিন্ন জায়গায় লাইব্রেরি রয়ে গেছে। ওই লাইব্রেরিতেই ফর্মগুলো পাওয়া যায়, অথবা ক্যাম্পাসের ভিতর থেকেও এগুলো সংগ্রহ করা যায়। যেহেতু আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের টিচার, এই জন্য আমি ঢাকা পলিটেকনিক ছাত্রছাত্রীদের নিয়ে কথা উত্থাপন করলাম আর কি। তাহলে যেটা বলতেছিলাম, ঢাকা পলিটেকনিক ছাত্রছাত্রী যারা আছেন, রানিং ছাত্র, নতুন ফার্স্ট ইয়ার যারা বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন, তারা লাইব্রেরি থেকে ফর্মগুলো সংগ্রহ করবেন। পলিটেকনিক্যাল সামনে দেখবেন লাইব্রেরি আছে, ওইখান থেকে সংগ্রহ করবেন। অথবা আমাদের পলিটেকনিক্যালের পিছনে মসজিদ মার্কেট আছে, ওইখানে গেলেও ফর্মগুলো পাওয়া যাবে। তাহলে আপনারা প্রথমে যে কাজটা করবেন, আমাদের লাইব্রেরি থেকে সংগ্রহ করেন অথবা মসজিদ মার্কেট থেকে সংগ্রহ করেন, ফর্মটা সংগ্রহ করবেন। করে ফর্মের ভিতরে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, কি কি পূরণ করতে হবে, কি কি তথ্য বা সংযুক্তি জমা দিতে হবে, শূন্যস্থান আকার যেগুলো আছে সব ফিল আপ করে দিবেন ফর্মের ভিতরে। আর সংযুক্তি জায়গায় লেখা আছে আপনাদের যেগুলা কন্ডিশন বা শর্ত সাপেক্ষে যেগুলো অ্যাটাচ করতে হবে, ওগুলো অ্যাটাচ করে দিতে হবে। প্রথমত আপনাদের একটা মনে হয় বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, যাদের বিকাশ নেই তারা নগদ দিতে পারবেন। দ্বিতীয়ত আপনাদের বাবা মার এনআইডি কার্ড লাগবে, যেহেতু আপনারা ছাত্র মানুষ, আপনাদের এনআইডি কার্ড হয় নাই। যদি আপনাদের এনআইডি কার্ড হয়ে থাকে সেটাও ব্যবহার করতে পারেন।
আর সেটা না করাই ভালো, যেহেতু আপনারা ছাত্র মানুষ এখন, তাহলে বাবা মার এনআইডি কার্ডটাই সংযুক্ত করবেন। সম্ভবত কন্ডিশনে বাবা মার কার্ড এনআইডি কার্ডটাই বলা আছে। তাহলে ফর্মটা ফিল আপ করে জমা দিবেন, এবং সাথে মনে হয় আপনাদের একটা ছবি বা 2 কপি ছবি লাগতে পারে। সংযুক্ত লেখা থাকবে 2 কপি 3 কপি লেখা থাকবে, যে কপি লেখা থাকবে ওই কপি জমা দিবেন। মিনিমাম সর্বনিম্ন মনে হয় 1 কপি জমা দিতে হবে, আমার ধারণা আর কি। যাই হোক, তাহলে প্রথম কথা হলো আপনার ফর্মটা সংগ্রহ করবেন। আপনার যে প্রতিষ্ঠানেই পড়েন না কেন, ফর্মটা সংগ্রহ করবেন, করে আপনাদের বিভিন্ন একাডেমিক সেকশনে গিয়ে জমা দিতে হবে। কিন্তু আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, সিভিল ডিপার্টমেন্ট যারা আছেন, যেহেতু আমি সিভিলের টিচার, দীর্ঘদিন যাবত সিভিলের সাবজেক্ট নিয়ে ছাত্রদের সাথে সাহায্য সহযোগিতা কাজ করে থাকি, এবং কারিগরি শিক্ষাকে প্রসার করার জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। যারা আমার পুরাতন ছাত্র, যারা বের হয়ে গেছেন, তারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন, আপনাদের ছোট ভাই বোনদের ভিডিওটাকে দেখার জন্য উৎসাহিত করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের যারা নতুন আসবে বা যারা পুরাতন আছে সবাই যাতে দেখতে পারে ভিডিওটা। সাথে বিভিন্ন ভিডিওটা দেখার সময় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার পরে এবং যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে বা উপকৃত হন, অবশ্যই ভিডিও দেখার পরে একটা কমেন্ট সেকশন আছে, ওখানে কমেন্ট করে দিবেন। আমার ভিডিওতে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে সেটাও বলবেন, স্যার এটা কারেকশন করতে হবে, অবশ্যই আমি কারেকশন করব, কারণ মানুষের শিখার শেষ নাই। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, কারণ আমি কমেন্টসগুলো দেখতে পারি, আর কমেন্টসগুলো পড়লে আমার ভালো লাগে, কাজের প্রতি আগ্রহ বাড়বে, যাতে আমি কাজগুলো করতে পারি আপনাদের জন্য। ব্যস্ততার মাঝেও যাতে আমি কাজটা করার আগ্রহ আসে আমার। আর নতুন যারা আসছেন তারা কি করবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা বিভিন্ন পলিটেকনিক পড়াশোনা করে, সরকারি বেসরকারি, ওদেরকেও আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে ওরা ভিডিওটা দেখে উপকৃত হয়। লিঙ্কটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, সে বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করবেন। তাহলে যেখানে ছিলাম কথাটা, ঢাকা পলিটেকনিক সিভিল ডিপার্টমেন্ট যারা আছেন তারা ফর্মগুলো সংগ্রহ করার কথা তখন বললাম, ফিল আপ করে জমা দিবেন। এখন জমা দিবেন কোথায়? যারা সিভিলে পড়াশোনা করেন তারা জমা দিবেন কোথায় জমা দিবেন? আপনাদের রুম নাম্বার আমি বলে দিলাম, রুম নাম্বার 114 নাম্বার রুমে জমা দিবেন আপনারা সবাই, যারা সিভিলে পড়াশোনা করেন, নতুন ফার্স্ট ইয়ার যারা। এখন ওইখানে জমা দেওয়ার পরে আপনাদের জমা দেওয়ার প্রসেসটা একটু বলে দিই। ফিল আপ করার পরে আপনারা যদি মনে করেন, যেহেতু আমাদের সিভিলের 4টা গ্রুপ, সিভিল A B C D ফার্স্ট শিফটে, সেম ভাবে সেকেন্ড শিফটেও 4টা গ্রুপ, সিভিল A B C D, তাহলে 4টা 8টা গ্রুপ। যারা ফার্স্ট শিফটে পড়াশোনা করেন তারা সকালে জমা দিবেন 114 নম্বর রুমে। কিভাবে জমা দিবেন? আপনি নিজে গিয়ে একাও জমা দিতে পারেন, অথবা যদি বলেন না আমি সমস্যার কারণে আসতে পারি নাই, আমি অন্য কারোর মাধ্যমে জমা দিতে চাই, আমাদের বন্ধুর মাধ্যমে অথবা বান্ধবীর মাধ্যমে, হ্যাঁ, সমস্যা থাকতেই পারে, আপনি যদি না আসতে পারেন তাহলে কি করবেন, কারো কাছে পাঠিয়ে দিবেন, ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে পাঠিয়ে দিবেন। কোথায়? বন্ধুর কাছে পাঠাবেন, গিয়ে 114 নম্বর রুমে জমা দিবেন। এইভাবে এককভাবেও দিতে পারেন, অথবা বলেন না আমরা দৌড়াদৌড়ি পারবো না, দৌড়াদৌড়ি করতে ভালো লাগে না রমজান মাস, তাহলে আমরা ক্লাস 15 কাছে সবগুলো একসাথে সাবমিট করব। ধরেন আপনাদের গ্রুপে 50 জন স্টুডেন্ট আছে, তাহলে 50 জন স্টুডেন্ট কি করবেন, ক্লাস ক্যাপ্টেনের কাছে হ্যাঁ জমা করবেন। ক্লাস ক্যাপ্টেনের কাছে কি করবেন, জমা করবেন 50টা। পরে ক্লাস ক্যাপ্টেন কি করবে, এই 50 থেকে একসাথে নিয়ে সুন্দর করে একসাথে 114 নম্বর রুমে সাবমিট করে আসবেন। এই প্রসেসটাও অ্যাপ্লাই করতে পারেন, এটাই ভালো হবে। এককভাবে দেওয়ার চেয়ে আপনারা একসাথে 114 নম্বর রুমে গিয়ে জমা দিয়ে আসবেন। 114 নম্বর রুমে গিয়ে দেখবেন একটা স্যার অথবা একটা ম্যাডাম বসে আছে আপনাদের ফর্মগুলো জমা নেওয়ার জন্য। তো এখন ফর্মগুলো নেওয়ার জন্য আছে, আপনারা একসাথে গিয়ে জমা দিয়ে আসবেন। যদি দেখেন রুম বন্ধ, তাহলে অন্য সময় যাবেন। হ্যাঁ, বেশি উত্তেজনা হওয়ার কিছু নাই। আজকে পান নাই, কালকে যাবেন, কালকে পান নাই, পরশুদিন যাবেন, কিন্তু পাওয়া যাবেন, যেহেতু পরীক্ষা ডিউটি চলতেছে, সব টিচারে আছে এবং আমাকেও পাবেন ক্যাম্পাসে। ওকে, তাহলে কি হলো, 114 নম্বর রুমে জমা দিবেন। তাহলে না পাইলে আপনার কাছে রাখবেন, পুরো দিন গিয়ে জমা দিবেন। এখন এটা জমা দেওয়ার পরে আপনাদের টেনশন মুক্ত। এরপরে যারা কাজ করবেন, ডাটা এন্ট্রি কাজ করবেন, ওনাদের দায়িত্ব, বাকি কাজ ওনাদের দায়িত্ব। এখন আরেকটা কথা বলি, সেটা হলো যাওয়ার আগে অবশ্যই ঈদের আগেই আপনারা এই জমা দেওয়ার কাজটা কমপ্লিট করে যাবেন। কেউ যদি ভুলে জমা না দিয়ে গ্রামে চলে যান, তাহলে আপনার ফর্মটা কিন্তু জমা হলো না। যখন ডাটা এন্ট্রি কাজটা শুরু হবে, তখন কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বের করার দায়িত্ব স্যার কিন্তু নাই, যে আপনি ফর্ম জমা দেন নাই কেন। আপনার দায়িত্ব, আপনি জমা দিবেন, এটা আপনার দায়িত্ব।
ডাটা এন্ট্রি কাজ হলো স্যারের কাজ, স্যার ডাটা এন্ট্রি করে দেবেন। এর জন্য আমি একটা কথা বললাম, নিজ দায়িত্বে আপনি কি করবেন, ফর্মগুলো জমা দিয়ে পরে গ্রামে যাবেন। যেহেতু আমাদের মিড টার্ম চলতেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে, আমাদের লাস্ট পরীক্ষা, মিড টার্ম পরীক্ষার লাস্ট পরীক্ষা হচ্ছে 23 তারিখ। এই 23 তারিখে পরীক্ষা শেষ হলে ছাত্রছাত্রী সবাই গ্রামে চলে যাবে, তার মানে একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হবে। তাহলে জমা দিয়ে চলে গেলেন, আসার পরে আপনাদের আর কোনো কাজ নাই, বৃত্তি বিষয়ে আপনাদের কোনো কাজ নাই। কিন্তু কেউ যদি জমা না দেন, এর দায়ভার কিন্তু কোনো টিচার বা ম্যাডাম নিবে না, ঠিক আছে? এর জন্য কাউকে দায়ভারও করা যাবে না, আপনার বন্ধুকেও বলা যাবে না যে বন্ধু তুই তো আমাকে জানালি না। তাহলে আমি ভিডিওটা ক্রিয়েট করে দিলাম, সুন্দর একটা কন্টেন্ট ক্রিয়েট করে দিলাম আপনাদের, যাতে সবাই দেখতে পারেন, সবাই জানতে পারেন। তাহলে জমা না দিলে এর জন্য কেউ দায়ভার নিবে না, আপনার ক্লাস ক্যাপ্টেনও নিবে না, আপনার বন্ধুও নিবে না, বান্ধবী নিবে, কোনো স্যার ম্যাডামও নিবে না, দায়িত্ব আপনার। এখন জমা দেওয়ার লাস্ট ডেট কবে? লাস্ট ডেট বলতে কিছু নাই, আপনার জমা গ্রামে যাবেন কত তারিখ? 23 তারিখ। তো 23 তারিখ আগে জমা দিয়ে চলে যাবেন সবাই। এখন ডাটা এন্ট্রির কাজ শুরু হবে ঈদের পরে, কিন্তু ফর্ম ঈদের পর জমা নিবে না। ডাটা এন্ট্রি কাজ শুরু হবে আপনাদের, আমি এখানে ডেটটা লিখে রাখছি দেখেন, ঈদের পরে শুরু হবে, এপ্রিল মাসের 6 তারিখে, তখন ডাটা এন্ট্রি কাজটা শুরু হবে। সারা বাংলাদেশে একসাথে সব জায়গায় ডাটা এন্ট্রি কাজ শুরু হবে। তাহলে বৃত্তির ফর্ম জমা দেওয়ার জন্য কেউ লাস্ট ডেট খুঁজবেন না, আমি আবারও বলছি, কেউ লাস্ট ডেট খুঁজতে যাবেন না। এই সমস্ত টাকা পয়সার কাজগুলো সবসময় আগে আগেই করাই ভালো। তাহলে আপনার কাজ হলো নিজ দায়িত্বে ক্লাস ক্যাপ্টেনের কাছে জমা দিয়ে দিবেন। ক্লাস ক্যাপ্টেন কি করবে, বাসায় যাওয়ার আগে সবগুলো 114 নম্বর রুমে জমা দিয়ে চলে যাবে। তাহলে ফার্স্ট শিফট যারা আছেন তারা জমা দিবেন 12টার মধ্যে, সেকেন্ড শিফট যারা আছেন তারা জমা দিবেন 12টার পরে, অথবা আগে যদি জমা নেয় তাহলে আগেও দিতে পারেন। আগে নেওয়ারই কথা, রমজান মাস তো, তখন দেখা গেল রোজার সময় থাকে না, কারণ আমাদের কয়েকটা লেয়ারে পরীক্ষা হচ্ছে, তখন শেষের দিকে আর সময় থাকে না। এর জন্য দেখবেন এক শিফটেই 2টাই জমা নিচ্ছে, ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের কাগজ 2টাই জমা নিচ্ছে। তাহলে চেষ্টা করবেন 114 নম্বরে ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে গ্রুপ ওয়াইজ, সিভিল এ একদিন জমা দিলেন, বি একদিন, অথবা এবি একসাথে একদিন দিলেন, বিসি একসাথে দিলেন, অথবা সিডি একসাথে দিলেন। এইভাবে 2 ক্লাস ক্যাপ্টেন গিয়ে 2 গ্রুপ একসাথে নিয়ে সাবমিট করবেন, যে বলবেন যে ম্যাডাম আমাদের 50টা একসাথে দিলাম, এই যে ম্যাডাম আমার 40টা একসাথে দিলাম। এইভাবে দিলেই ম্যাডামের কাজটাও সহজ হলো। এই ছিল প্রথম সেমিস্টারের প্রবৃত্তি সংক্রান্ত আপডেট। তাহলে ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে শেয়ার করবেন, কারণ আপনাদের মোশাররফ স্যার রমজান মাস, পবিত্র মাহে রমজান, হ্যাঁ রমজান মাসে আপনাদের একটা সুন্দর একটা ভিডিও করে দিল, ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই উপকৃত হবেন। তাহলে এই ছিল প্রথম সেমিস্টারের আমাদের প্রবৃত্তির আপডেট। তার মানে কি হলো, আপনারা এখন জমা দিলে টাকাটা কিন্তু আপনার ঈদের আগে আর পাচ্ছেন না, আপনারা টাকা পাবেন ডাটা এন্ট্রি যেহেতু এপ্রিলের 6 তারিখ থেকে শুরু হবে, তার মানে টাকাটা আপনি পরেই পাবেন। সো ফার্স্ট সেমিস্টার যারা আছেন ঈদের আগে আপনাদের কোনো টাকা দেওয়া হবে না, আপনারা আল্লাহ বাঁচায় রাখলে সুস্থভাবে গ্রাম থেকে ফেরত আসার পরে ডাটা এন্ট্রি শুরু হবে, তার কিছুদিন পরে টাকা আপনারা পাবেন। এই ছিল নতুন ফার্স্ট সেমিস্টারদের প্রবৃত্তি সংক্রান্ত আপডেট। এইবার আমরা আসি যারা তৃতীয় পঞ্চম সপ্তম সেমিস্টার আছে। তৃতীয় পঞ্চম সপ্তম সেমিস্টারদের জন্য আমি জানাই এক বালতি সমবেদনা, কারণ হলো দীর্ঘদিন যাবত এরা বৃত্তির টাকা অপেক্ষায় আছে। হ্যাঁ, অনেকদিন যাবত দেশের পরিস্থিতি খারাপ ছিল, বিভিন্ন রাজনৈতিক সমস্যা বলেন, বিভিন্ন ইন্টারনাল সমস্যা বলেন, নানান পরিস্থিতির কারণে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড, অন্যান্য ওয়ার্ল্ড ব্যাংক বলেন, যত কার্যক্রম ছিল মানে বৃত্তি সংক্রান্ত যাদের সাথে কমিউনিকেশন আছে, ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় জটিলতা আছে, এর জন্য আমাদের কার্যক্রমটা বন্ধ ছিল আর কি। এইবার আসেন, যেহেতু আল্লাহ তাআলা অশেষ রহমতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে বৃত্তির বিষয়গুলো নিয়ে, তাহলে যেহেতু বোর্ড থেকে আমাদের যেহেতু একটা আপডেট জানানো হয়েছে, তার মানে বৃত্তি আপনারা অতি শীঘ্রই পাবেন। তারা পাবেন তৃতীয় পঞ্চম সপ্তম পর্ব যারা আছেন। আপনাদের বৃত্তির ডাটা এন্ট্রি আমার ধারণা অনেক আগে শেষ হয়ে গেছে, আবার যদি নতুন করে এন্ট্রি করতে হয় তাহলে টাকাটা আপনারাও পরে পাবেন, তারা তৃতীয় পঞ্চম সপ্তম। আর যে ডাটা এন্ট্রির আগে শেষ হয়ে গেছে ওইটার মাফিক যদি টাকা দিয়ে দেন তাহলে আপনাদের জন্য খুশির সংবাদ, ঈদের আগে আপনারা টাকাটা পাবেন। তৃতীয় পঞ্চম সপ্তম পর্ব যারা আছেন, তাহলে দুটো প্রসেস, তৃতীয় পঞ্চম সপ্তমের জন্য দুটো প্রসেস। একটা হলো আগে ডাটা এন্ট্রি করা ছিল ওই অনুসারে ঈদের আগে টাকাটা দেওয়ার কথা, নর্মালি বিগত সেমিস্টার গুলোতে এমনই হয়েছে, ঈদের আগে গিয়ে টাকাটা দিচ্ছে। আর যদি নতুন ফার্স্ট ইয়ারদের সাথে যদি এপ্রিলে 6 তারিখ থেকে এন্ট্রি শুরু হয় তাহলে টাকাটা আপনারা পরে পাবেন। এখন আসলে অথরিটি জানে, বোর্ড থেকে জানাবে আপনাদের আপনারা পাবেন কিনা যারা তৃতীয় পঞ্চম সপ্তম পর্বে আছেন। এই ছিল তৃতীয় পঞ্চম সপ্তমের আপডেট, আপনারা টাকা পাওয়ার সম্ভাবনা বেশি।
প্রত্যেক বছর এমনই হয়, ঈদের আগে টাকা দিতে ওই হিসেবে টাকাটা সম্ভাবনা বেশি। আর যদি সম্ভাবনা ক্ষীণ হয়, তাহলে যদি এপ্রিল থেকে অ্যাকাউন্টটা শুরু হয় বা এন্ট্রি শুরু হয় 6 তারিখ থেকে, তাহলে টাকাটা পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। দুইটা প্রসেস আমি বললাম, যে কোনো একটা হবে অ্যাপ্লাই ইনশাল্লাহ। সর্বশেষ কথা হলো, এইবার যারা অষ্টম পর্বে আছেন, বের হয়ে গেলেন আর কি, তাদের একটা টাকা আছে বাস্তব প্রশিক্ষণ টাকা। টাকার অ্যামাউন্ট অনেক বড়। টাকাটা হলো 12,000 টাকা। এই 12,000 টাকা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে টাকাটা দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের কিছু প্রতিষ্ঠান আছে, সরকারি কিছু প্রতিষ্ঠান আছে, টাকাটা এখনো দেওয়া হয়নি। কিছু জটিলতা ছিল বা জটিলতা আছে, কিন্তু একটু ওয়েট করেন, যেহেতু আপনারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছেন বাস্তব প্রশিক্ষণ টাকাটা পাওয়ার জন্য। তো অপেক্ষার ফল সবসময় মধুর হয়, এটা আমাদের গুরুজন সবাই বলেন, আমিও বলি। যেহেতু আপনার দীর্ঘদিন অপেক্ষা করলেন, আর কিছুদিন অপেক্ষা করেন, টাকাটা আপনারা খুব দ্রুতই টাকাটা পেয়ে যাবেন। আমি পূর্বের অভিজ্ঞতা থেকে যদি বলি, প্রত্যেকবার এমনই হয় যে ঈদের আগে টাকাটা দেওয়া হয় বাস্তব প্রশিক্ষণ টাকাটা। এতে ছাত্ররা খুশি হয়ে যায় আর কি। হ্যাঁ, আমরা খুশি হয়ে যাই, টিচাররাও খুশি যে ছাত্রদের ঈদের আগে একটা টাকা দিলাম, বড় অ্যামাউন্টে 12,000 টাকা বাস্তব প্রশিক্ষণ। অষ্টম পর্বে যারা আছেন, ঈদের আগে সবাই কেনাকাটা করে বাসায় বাবা মার জন্য কিছু নিয়ে যায়। তো এখন আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি টাকাটা পাওয়া যায়, 12,000 টাকা ঈদের আগে পাওয়া যান, অথবা যারা আছে তৃতীয় পঞ্চম সপ্তম পর্বে যারা আছে, যদি ঈদের আগে টাকাটা পাওয়া যান, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বাসায় যাওয়ার সময় বাবা মার জন্য অবশ্যই কম দামের হোক বেশি দামের হোক অবশ্যই কিছু কেনাকাটা করে নিয়ে যাবেন। কারণ দীর্ঘ 4 বছর ধরে পড়াশোনা করতেছেন, অষ্টম পর্বে যারা আছেন, বাবা মার জন্য কিছু নিয়ে গেছেন কিনা আমি জানি না। লাস্ট অষ্টম পর্বে যে টাকাটা পাবেন, এখান থেকে কিছু টাকা আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা হবে, কিছু টাকা 12,000 থেকে কিছু টাকা বাবা মার জন্য বরাদ্দ। 4 বছর পরে আপনি কিছু বাবা মাকে গিফট করলেন, বা বলবেন যে বাসায় গিয়ে বলবেন যে বাবা মা, আমি তো 4 বছর পড়াশোনা করলাম, আপনাকে তো কিছু দিতে পারিনি, আমাদের বাস্তব প্রশিক্ষণ নামে একটা টাকা ছিল, সেখানে কিছু টাকা পাইছি, এই টাকা থেকে আপনার জন্য গিফট নিয়ে আসছি। দেখবেন বাবা মা অনেক খুশি হয়ে যাবে এবং আপনাকে মন থেকে দোয়া করবে। যাদের বাবা মা জীবিত আছে তাদের দোয়াটা খুব কাজে দিবে। আর যাদের বাবা মা নাই, তাহলে তো কিছু বলার নাই, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বাবা মাকে জান্নাত নসিব করে, এই পবিত্র মাহে রমজান উপলক্ষে জান্নাত নসিব করে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, বাস্তব প্রশিক্ষণ টাকা থেকে কিছু টাকা বরাদ্দ করবো বাবা মার জন্য। এটা আমার কথাটা রাখবেন আপনারা সবাই, রিকোয়েস্ট বলতে পারবেন এটাকে, ঠিক আছে? ওকে। আর বাস্তব প্রশিক্ষণ টাকা, আর অষ্টম পর্বে যারা আছেন, অষ্টম পর্বে যারা আছেন, আরেকটা কথা বলে দিই, সর্বশেষ কথা, সেটা হলো অষ্টম পর্বের বিষয়টা হলো, যারা বের হয়ে গেলেন, আপনাদের কাগজপাতিগুলা বিভিন্ন চাকরি পরীক্ষা গেলে লাগবে। হ্যাঁ, বিভিন্ন কোম্পানিতে ঢুকলেও লাগবে। এই জন্য কাগজপাতিগুলা চেষ্টা করুন আগে উঠানোর জন্য। বিভিন্ন সেমিস্টারের মার্কশিট গুলা, আপনারা যে রানিং সেমিস্টার যতগুলো সেমিস্টার পড়ছেন 1 থেকে 8 পর্যন্ত, মার্কশিট গুলা আপনাদের কাছে রাখবেন, উঠানোর জন্য চেষ্টা করবেন। আর অষ্টম পর্বের কাগজপাতিগুলো তুলে ফেলবেন। আপনাদের অষ্টম পর্বে একটা কাগজ করতে হবে, সেটা হলো ক্লিয়ারেন্স। ইংরেজিতে বলা হয় ক্লিয়ারেন্স, বাংলা হলো কি বলে এটাকে, দায় মুক্তি সনদ। মানে আপনি ক্যাম্পাসের সাথে কোনো দায় নাই, ওই দায় মুক্তির একটা সনদ দিতে হবে যে আপনার সাথে কোনো লেনদেন নাই। এটা নিতে হবে, এটা নিলেই আপনার বিভিন্ন কার্যক্রম সহজ হবে আর কি, কাগজপাতি তুলতে আর কি। এই ছিল আমাদের অষ্টম পর্বে বাস্তব প্রশিক্ষণ টাকার কথা। তাহলে এই ছিল আমাদের টোটাল যাবতীয় বৃত্তির আপডেট নিয়ে আমার কাছে যতটুকু জানা ছিল আমি শেয়ার করলাম। আমার জানার অগোচর আরো কথা থাকতে পারে, তো আমার যতটুকু জানা ছিল ততটুকু আমি শেয়ার করলাম। এখন এই কথাগুলো যে 100% সব মিলে যাবে এমন না, কারণ সময়ের সাথে কিছু কিছু পরিবর্তন হয়, এখান থেকে কিছু পরিবর্তন হইতেও পারে। আমি সম্ভাব্য ডেটগুলো বললাম, টাকা পাওয়ার সম্ভাব্য ডেটগুলো বললাম। যদি আলহামদুলিল্লাহ পাওয়া যান তো আলহামদুলিল্লাহ, ভালো না পাইলে ধৈর্য হারা হওয়ার কিছু নাই, কিছুদিন পরে পাবেন, কি পাবেন, আপনি টাকা অবশ্যই পাবেন, এতে কোনো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এই ছিল সর্বোপরি আমার আজকের ক্লাস। আশা করি আপনাদের সবাই ক্লাসটা ভালো লাগছে। এই বলে আজকের ক্লাসটা আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।